الله وكونوا مع الصادقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. bisa kan bisa gitu আমার শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান সমবেত মুসল্লিয়া দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আল্লাহ পাক অনেক বড় একটা হুকুম সালাতুল ইশা মসজিদে আদায় করতে পেরেছি জামাতের সাথে। এরপরে আরো কিছু সময় আমরা আল্লাহর মসজিদের মধ্যে একত্রিত হয়ে বসেছি। আমাদের উদ্দেশ্য হলো কিছুক্ষণ সময় আমরা আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে আমরা কিছু আলোচনা করবো, কিছু মুযাকারা করবো। হাদিসের পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, সেই মজলিসকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে সেই মজলিসকে ঘেরাও করে রাখে এবং সেই মজলিসের আলোচনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে। তার যে সকল বিশেষ ফেরেশতাগণ রয়েছে তাদের সামনে আল্লাহ আলোচনা করতে থাকেন। আমরা আজকে ইসলাহে নফস বা ইসলাহি মজলিস হিসাবে এই মজলিসের সরল নামকরণ করা হয়েছে। ইসলাহ শব্দের অর্থই হল সংশোধন করা। সংশোধন কিসের? নফসের সংশোধন। নফসটা কি জিনিস? দেখেন, আমরা মানুষকে মানুষের বাহ্যিক অবয়বটা দেখি, বাহ্যিক আকার আকৃতিটা দেখি, কিন্তু আমরাও বুঝি যে চর্মচক্ষে মানুষের যে অবয়বটা দেখা যায় এটাই আসলে মানুষ। এটা হলো মানুষের একটা খোলস, এটা হলো মানুষের একটা খাঁচা। এই যে আমার শারীরিক বডি, হিউম্যান বডি, যেটা আমরা বলি, এটা তো আসলে মানুষ। এর প্রমাণ হলো এই যে একটা লাশ যখন পড়ে থাকে তখন আমাদের এই বডির সাথে, দেহের সাথে একটা বড় দেহের কোনো পার্থক্য নেই। আমার যেরকম শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, অর্গান আছে, এই বড় লাশের সবই আছে। একটা মৃত মানুষ আর একটা জীবন্ত মানুষের মধ্যে পার্থক্য। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বড় দেহের মধ্যেও থাকে, কিন্তু তাকে মানুষ বলা হয় না, তাকে মানুষের লাশ বলা হয়। তাকে মানুষের লাশ বলা হয়। তো এটাই বাস্তব কথা। এই খেলাফে আদমান, এই খেলাফে আদমান, এইটা আমরা যেটা দেখি এটা হলো মানুষের খোলস। এই খোলসের ভিতরে একটা মানুষ বসবাস করে, সেটাই হলো প্রকৃত মানুষ, সেটা হলো আসল মানুষ। যতক্ষণ পর্যন্ত এই খোলসের মধ্যে ওই আসল মানুষটা আছে ততক্ষণ পর্যন্ত তাকে মানুষ বলা হয়।
এই খোলস থেকে যে আসল মানুষটা যখন বিচ্ছেদ ঘটে তখন তাকে করোনা এটা হলো একটা প্রথম কথা। তো ওই যে আসল মানুষটা যেটা এই দেহ নামক খোলসের ভিতরে বসবাস করে তার তুলনায় এই দেহটার মূল্য কত। মানে আমি যেটা বললাম যে আমাদের এই দেহের ভিতরে আসল মানুষ থাকে, এই দেহটা হলো সেই আসল মানুষের খোলস, এটা গেলাম, একটা খাপ। তো সেই আসল মানুষটার দাম কত আর এই খোলসটার দাম কত? আমরা কি কখনো ঠিক এইভাবে চিন্তা করি? খুব সহজ একটা দৃষ্টান্ত নেই। মনে করেন খুব মূল্যবান যে কোনো একটা পণ্য যদি আমরা বাজার থেকে খরিদ করি, ধরেন একটা মোবাইল ফোন কিনলেন, একটা আইফোন অথবা স্যামসাং 50,000 1 লক্ষ টাকা দিয়ে আপনি একটা আইফোন কিনলেন। তো এই আইফোনটা তো আপনাকে আপনি দিয়ে দিবেন না, ওটার উপর দিয়ে সুন্দর একটা প্যাকেট থাকবে, খুব সুন্দর গ্লাস থাকবে তার উপর দিয়ে। সেই প্যাকেটটাও কিন্তু খুব সুন্দর হয়, অনেক প্রাকৃতিক হয়, অনেক সুন্দর থাকে। আর ওই প্যাকেটের ভিতরে মূল পণ্যটা থাকে, আইফোনটা থাকে। বলেন তো আসল ফোনটার দাম কত এবং এই উপরের প্যাকেটটার দাম কত? কতটুকু পার্থক্য? ভিতরে যদি ফোনটা না থাকে আর এই প্যাকেটের মধ্যে বাকি যা আছে সব ঠিক থাকলো, প্যাকেটের গায়ে যা লেখা আছে সব লেখা থাকলো, প্যাকেট যেমন একেবারে ইনটেক সব থাকলো, কিন্তু ভিতরের মালটা নাই। এই প্যাকেটটা 1.5 লক্ষ টাকা দামের আইফোনের এই প্যাকেটটা আপনি কত টাকা দিয়ে দিবেন? 1 টাকা দিয়ে হলো, ঠিক না? এর কোনো মূল্যই নেই। কিন্তু এই প্যাকেটটা নাই, কিন্তু ভিতরের আইফোনটা যদি থাকে, প্যাকেট ছাড়াও আপনি নিশ্চিত হন যে না এটা অরিজিনাল ফোন। কিন্তু যে কোনো কারণে প্যাকেট নাই, উপর যে প্যাকেটিং করা নাই, তাহলে সেই আইফোনটা আপনি কত টাকা দিয়ে পূর্ণ মূল্য দিয়েই কিনবেন। এই যে একটা প্যাকেট এবং প্যাকেটজাত পণ্যের মধ্যে মূল্যের যে তারতম্য, আমার মধ্যে এবং আমার ভিতরে, আমার উপরকার বাহিরের খোলসটা এবং আমার এই খোলসের ভিতরে যে প্রকৃত মানুষের বসবাস অবস্থান, এই দুটোর মূল্য তারতম্য এবং পার্থক্য ঠিক করতে হবে। এটা তো একটা স্পষ্ট কথা, কিন্তু বড় আশ্চর্যজনক কথা কি জানেন? এটা হল যে আমরা আমাদের এই প্যাকেট এবং এই খোলসটার যে পরিমাণ পরিচর্যা করি, এই খোলসটার যে পরিমাণ যত্ন নেই, এই খোলসটাকে ভালো রাখার জন্য আমাদের যে পরিমাণ মেহনত আর যে পরিমাণ পরিশ্রম আমরা করি, সেই তুলনায় এই প্যাকেটের ভিতরে যে প্রকৃত যে মানুষটা থাকে, সেই মানুষটার পরিচর্যা এবং সেই মানুষটাকে ভালো রাখার, আসল মানুষটাকে সুস্থ রাখার মেহনত এবং সেই তার প্রতি আমাদের যত্ন খুবই সামান্য। এটা বড় আশ্চর্যের বিষয়। বলেন তো আমরা আমাদের দেহটাকে সুস্থ রাখার জন্য কি করি? বলবেন আসলে কি করি না, বলেন কি না করি সেটা বলবেন। কি না করি আমরা? প্রত্যেকটা অঙ্গের সুস্থতার জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে মেডিকেল সায়েন্স। মাথা থেকে নিয়ে শুরু করে, মাথার চুল থেকে নিয়ে শুরু করে, চুলকে সুস্থ রাখার আলাদা এক্সপার্ট, মাথার ত্বককে সুস্থ রাখার আলাদা এক্সপার্ট, মাথার ভিতরের ব্রেনকে ঠিক রাখার আলাদা এক্সপার্ট, মাথার ভিতরে যতগুলো আলাদা আলাদা অর্গান আছে, চোখকে পরিচর্যা করা আলাদা ডিপার্টমেন্ট, নাক কান আর গলা মিলিয়ে আলাদা আরেকটা ডিপার্টমেন্ট। এর মধ্যে আবার কেউ নাক স্পেশালিস্ট, কেউ কান স্পেশালিস্ট, কেউ গলা স্পেশালিস্ট। এরপরে নামতে নামতে আপনি যাবেন হার্ট স্পেশালিস্ট, তারপরে ভিতরে যা যা আছে হার্টবি স্পেশালিস্ট, কোষ্ঠ স্পেশালিস্ট, চামড়া স্পেশালিস্ট, একেবারে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের এক একটা অনু এবং এক একটা প্রত্যঙ্গের পর্যন্ত
পরিচর্যা করার জন্য মেডিকেল বিজ্ঞান আলাদা আলাদা বিষয় নির্ধারণ করেছে, প্রত্যেকটা বিষয়ের আলাদা দক্ষ ব্যক্তিত্ব তৈরি করেছে। এই ব্যক্তিত্ব এমনিতেই তৈরি হয় নাই, এটা প্রয়োজন আছে বলেই তো তৈরি হয়েছে। এবং এই প্রত্যেকটা স্পেশালিস্ট যেমন ডাক্তার পান, কোন ডাক্তারের চেম্বারে রোগী নাই সবাই নিজের কেউ তার চুলকে পরিচর্যা করা নিয়ে হেয়ার স্পেশালিস্টের কাছে যাচ্ছে, কেউ তার ত্বক যেন সুস্থ থাকে সেটার জন্য ডাক্তারের কাছে যাচ্ছে, আর অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রাখার জন্য তো আমাদের চেষ্টা এবং মেহনত এবং কষ্টের কোনো অন্ত নেই। এটা তো শুধু সুস্থতা না, ডাক্তারদের কাছে গিয়ে আমরা দেহের সুস্থতার জন্য চেষ্টা করি, সুস্থতার পরে এরপরে দ্বিতীয় ধাপে আমরা যেটা করি